প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। পরপর তিনটি ঘটনা, সেই ঘটনাগুলি জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর। পরপর আক্রমণগুলি স্বাভাবিকভাবেই ধর্মীয় সংখ্যালঘুদের মনে ভীতির সঞ্চার হয়েছে। ঘটনাগুলি কয়েকদিনের ব্যবধানে, ধরা যেতে পারে 2 সপ্তাহের ব্যবধানে, ময়মনসিংহের দীপু দাসকে প্রথমে গণপিটুনিতে হত্যা, তারপর গাছের সঙ্গে বেঁধে তাকে আগুন দিয়ে পোড়ানো হয়। ঘটনাটি বিশ্ব বিবেককে পর্যন্ত নাড়া দিয়েছে। দেশের মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি ধর্ম বর্ণ নির্বিশেষে দীপু হত্যাকাণ্ডের ঘটনাটি একটি আলোচিত ঘটনা। শরীফ ওসমান হাদির হত্যার পরপরই দীপু হত্যা জনমনে আতঙ্কের সৃষ্টি করে। সেই রেশ কাটতে না কাটতেই ঘটনা ঘটল কোথায়? রাজবাড়িতে। রাজবাড়িতে অমৃত মণ্ডলকে কুপিয়ে হত্যা করা হয়। তারপর কয়েকদিনের বিরতি, এরই মাঝে ঘটনা ঘটল সেই শরীয়তপুরে। শরীয়তপুরে গণপিটুনি পর আগুন দেওয়া হয় খোকন দাস নামে জনৈক ব্যক্তিকে, এবং তিনি আগুন দেওয়ার পর পাশের পুকুরে ঝাঁপ দেন। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে শরীয়তপুর হসপিটাল, তারপর ঢাকা মেডিকেলে স্থানান্তরিত করা হলেও আজ শনিবার সেও পরলোক গমন করে। তো ঘটনা তিনটি খুবই কাছাকাছি দূরত্বের। যেহেতু তিনটি ঘটনাই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে পরিকল্পিত বা বাংলাদেশে সবসময়ই প্রায় ঘটে যাওয়া সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন, বৈষম্য, মন্দির ভাঙচুর, ধর্ষণ, সব ঘটনার ধারাবাহিকতা বলা যেতে পারে। যদিও দেশে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষজন দুঃখজনকভাবে হলেও প্রায় প্রতিদিনই মারা যাচ্ছেন বিভিন্ন ঘটনায়। আজ বিএনপি এক নেতাকে যশোরে মারা হলো। কদিন আগেও বিএনপির এক নেতার কন্যা, তাকে ঘরে তালা বন্ধ করে মারা হলো। তো এই বিষয়গুলি যখন ঘটে, বুঝতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটুকু অবনতি। হাদি হত্যার থেকে শুরু করে খোকন দাস হত্যাকাণ্ড পর্যন্ত গত 15 দিনের খতিয়ান বিশ্লেষণ করলে এই দাঁড়ায় যে দেশটি এক মগের মুল্লুকে পরিণত হয়েছে। এই যে আমরা নতুন নতুন অনেক কথা বলি, মব সন্ত্রাস, মব লিঞ্চিং, মব সংস্কৃতি, ডক্টর ইউনূস সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শুরু হয়েছে। এ বিষয়ে তো নিশ্চয়ই কারো বিতর্ক থাকার কথা নয়, এই কারণেই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। এর আগে চট্টগ্রামে বিএনপির একজন ক্যান্ডিডেটকেও হত্যা করা হয়েছে। প্রতিদিনই ঘটনা ঘটছে, প্রায় প্রতিদিনই ঘটনা ঘটছে। বাংলাদেশের সীমানায়
কোথাও না কোথায় ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে বলেই বিষয়টি খুব আলোচিত। এবং বর্তমান সরকারের শাসনকালে এই যে দীর্ঘ মব লিঞ্চিং সংস্কৃতি চালু হয়েছে দেশে, কথায় কথায় গণপিটুনি, কথায় কথায় আওয়ামী ফ্যাসিস্ট, কথায় কথায় চাঁদাবাজ, বিভিন্ন অজুহাতে এক শ্রেণীর মানুষ আইনকে নিজেদের হাতে তুলে নেয়। তার পরিণতিতে কি দাঁড়ায়? তার পরিণতিতে জীবন ঝরে যায় কতগুলি সম্ভাবনাময় তরুণের, পাশাপাশি বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষের। এমনই ঘটনা ঘটেছে ময়মনসিংহের বালুকায়, যে ঘটনাটি বিশ্ব বিবেককে পর্যন্ত নাড়া দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিভিন্নভাবে এর প্রতিবাদ করা হয়েছে। এখন পর্যন্ত দীপু হত্যায় গ্রেপ্তারকৃতর সংখ্যা 17 জন। তারপর এই 17 জনের বিচার ব্যবস্থা, যদিও সরকার বলছে বিশেষ ট্রাইব্যুনালে বিচারগুলি হবে, তারপরেও অনেক সন্দেহ থেকে যায়। এই কারণেই বিগত সরকারের আমলে আপনারা জানেন যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছিল, আবরার হত্যাকাণ্ড, প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ছাত্র, বিশ্বজিৎ হত্যাকাণ্ড দিন দুপুরে, এবং তাদেরকে শনাক্ত করা হয়েছিল ছাত্রলীগের মস্তান যারা তাকে হত্যা করেছিল, এবং এর কিন্তু একটা বিচারও হয়েছিল। সেই বিচারে বোধহয় 8 জনের ফাঁসিও হয়েছিল। এবং বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি বা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের যে দাপট, এমনকি আইনের উপর, প্রতিষ্ঠানের উপর যে প্রভাব, সেই প্রভাবে পড়ে তারা মুক্ত হয়ে যায়। এবার দীপু হত্যা, যদিও 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কতজনের বিচার হবে, আর বিচার হলেই বা কতজনের বিচার কার্যকরী হবে, সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। আপনারা জানেন উসমান হাদির হত্যাকাণ্ডের যে আসামি, তাকে কিন্তু এখন পর্যন্ত ধরা হয়নি। এ নিয়ে আন্দোলনও চলছে। ইনকালাব মঞ্চ শাহবাগ থেকে শুরু করে ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। সঙ্গত কারণে আন্দোলন করতে পারে তার তার অনুসারীরা এবং তার সঙ্গে যারা ছিলেন, তারা স্বাভাবিকভাবেই সেই দাবি তুলবে, কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এর মাঝেই আবার আমরা জানতে পারলাম যে মানে হত্যা যে করেছে সেই ব্যক্তি নাকি দুবাই চলে গেছেন, এবং সেখান থেকে তিনি একটি ভিডিও পাঠিয়েছেন। এখন এটা এখন পর্যন্ত শিওর কিনা আমি জানি না, আদৌ দুবাই গিয়েছে নাকি প্রতিবেশী ভারতের বা বাংলাদেশের ভিতরেও হতে পারে, যারা অনেকেই অনুমান করছেন। হয়তো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সে দেশ থেকে চলে গেছে, বা মানুষ যেটা ভাবছে যে হয়তো প্রতিবেশী ভারতে গিয়েছে, সেই সন্দেহ দূর করার জন্য চালাকি করে ভিডিও ছাড়া যেতেই পারে, যেহেতু এর কতটুকু সততা তা এখনো অফিসিয়ালি বলা হয়নি। বা যদি তাই হয়, দুবাই যায়, তাহলে দুবাই থেকেও তো তাকে আনা যেতে পারে বা আনার ব্যবস্থা করা যেতে পারে, বা এর সুস্পষ্ট বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা বিষয়টি নিয়ে ডিল করে তাদের জনগণকে জানানো উচিত। তো দীপু হত্যার পরেই যে হত্যাকাণ্ডটি ঘটলো সেটা হলো রাজবাড়িতে। অমৃত মন্ডল, তরুণ ছেলে। অমৃত মন্ডলের ব্যাপারটা আবার অন্যরকম ভাবে বর্ণনা করা হয়েছে। যেমনটি বলা হয়েছিল যে সে সন্ত্রাসী, এবং তাকে যখন মারা হয় তখন তার সঙ্গে আরো মুসলিম তার বন্ধু বান্ধবরা ছিল,
এরা সবাই সন্ত্রাসের সাথে সম্পৃক্ততা ছিল, এমন কথাই এলাকা লোকজনের কাছ থেকে জানা যায়। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রেস নোট, সেখানে সে কথাটি বলা হয়েছে যে সে সন্ত্রাসী ছিল, তাকে সে সন্ত্রাসী করবে, তার বিরুদ্ধে অনেক মামলা ছিল এরকম। তারপরের ঘটনাটি খোকন দাস, তরুণ, তিনিও তুলনামূলক তরুণ বয়সে। তিনি একজন ওষুধ বিক্রেতা, নিশ্চয়ই ওনার ফার্মেসি রয়েছে। পাশাপাশি তিনি সম্ভবত, যেটা আজকে জানতে পারলাম, যে তিনি ইন্টারনেটের মাধ্যমে টাকা পয়সা লেনদেনের ব্যাপারটারও যে বিজনেস, সেই বিজনেসের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। হইতেই পারে এক একজনের বিভিন্ন ধরনের বিজনেস, একই প্রতিষ্ঠানে মাল্টিপল বিজনেসের ইসে থাকতেই পারে। যাক, তিনি ঘরে ফিরতেছিলেন রাতের বেলা, তাকে অনুসরণ করা হলো এবং তাকে পিটানো হলো, আগুন দেওয়া হলো শরীরে। তারপর তিনি আত্মরক্ষার জন্য দৌড়ে পালিয়ে পাশের পুকুরে ঝাঁপ দিলেন। সেখান থেকে তাকে এলাকাবাসী উদ্ধার করে এবং যা আগেই বলছিলাম, শেষ পর্যন্ত শরীয়তপুর থেকে তাকে ঢাকা মেডিকেলের বার্নি ইউনিটে নেওয়া হলো। আজ শনিবার তিনি পরলোক গমন করলেন এবং তার পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয় এবং সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠানও আজ সম্পন্ন হয়েছে বলে আমরা শরীয়তপুর থেকে জানতে পেরেছি। পাশাপাশি এও জানতে পেরেছি যে তাদের পরিবারের যে সুখের মাতম চলছে তা অত্যন্ত গগন বিদায়ী, অত্যন্ত মর্মান্তিক। তার স্ত্রীকে কোনো অবস্থাতেই সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারো নেই। তিনি বিলাপ করে কান্নাকাটি করছেন, যেটা হয় স্বাভাবিক। তো প্রশ্ন হলো, অনেকেই বলে যে যেহেতু হিন্দু সেই জন্য হয়তো তাকে সংখ্যালঘু তকমা দেওয়া হচ্ছে, কিন্তু ঘটনাটা অ্যাকচুয়ালি তা নয়। আমি নিজেও কিছুক্ষণ আগে যেটা বললাম, যে সেখানে দেশে অনেক মুসলিম মারা যাচ্ছে প্রতিদিনই বিভিন্ন কারণে। বটম লাইন, আমাদের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির ভয়াবহ অবনতি। আইন শৃঙ্খলা রক্ষায়, দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস কতটুকু খবর রাখেন, বা তার উপদেষ্টা যারা আজকে দেশ পরিচালনা করছেন, তারা কি আদৌ খবর রাখেন যে দেশের আর্থসামাজিক অবস্থা কি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জান মাল, কোনো নিরাপত্তা নেই। কালকেই ঢাকায় একটি টেলিভিশনের কয়েকজনের ইন্টারভিউ দেখছিলাম। আমাদের জনপদে দাঁড়ালে, মানুষের সঙ্গে কথা বললে, সাধারণ মানুষের যে এই যে পথের পাঁচালী, সেগুলি শুনলে অনুমান করা যায় দেশের অবস্থা আসলে কোথায়। এমনি অনেক মানুষের কথা শুনতেছিলাম, প্রত্যেকের কথায় একটি সুর খুব সিমিলার, মিলে যায়। সেটা হলো, দেশের আইন শৃঙ্খলা বলতে কোনো কোনো ধরনের নিরাপত্তা, বিশেষ করে সাধারণ মানুষের তা নেই। কয়েকজন এমনও বলতেছিল যে ঘর থেকে বেরিয়ে গেলে আবার ঘরে আসব, এই নিশ্চয়তা আজকে বাংলাদেশের নেই। এই যে কদিন আগেই, দেখতে দেখতে তো প্রায় 1.5 বছর পেরিয়ে 2 বছরের কাছাকাছি আমরা যাচ্ছি। 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক অবস্থাও নির্বাচনমুখী। আমরা এখন নির্বাচনী ট্রেনে
যাত্রা শুরু করেছি। তারেক রহমান বিএনপি নেতা লন্ডন থেকে দেশে গেলেন। মহান নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ হলো। তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন। প্রায় 40 বছর এই দলের চেয়ারম্যান ছিলেন বেগম খালেদা জিয়া। তার মহাপ্রয়াণের পর জাতি শোকাহত ছিল। 3 দিনের শোক সমাপ্ত হয়েছে, যদিও বিএনপি দলীয়ভাবে 7 দিন শোক ঘোষণা করেছে এবং তাদের সেই শোক কর্মকাণ্ড বিভিন্ন মসজিদে, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে যে প্রার্থনা, দোয়া এসব চলছে। এরই মাঝে হয়তো মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচার আরো জমজমাট হয়ে উঠবে। সেই প্রেক্ষিতেই দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যদি শুধু ভাবা যায় যে এই যদি দেশের অবস্থা এখন, হয়তো নির্বাচনে কি হইতে পারে, নির্বাচন তো আরো মারমুখী হইতে পারে। বাংলাদেশের সব নির্বাচনেই কম বেশি অনেক ধরনের প্রাণনাশ হয়, অনেক ধরনের অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বানচাল করার প্রক্রিয়া চলতে থাকে। রাজনৈতিক দলগুলির বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে উত্তেজনা তৈরি হয়। এই আবহেই এবারের নির্বাচন আরো বেশি গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এই 300 আসনে সারা দেশে একদিনে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন সরকার কতটুকু নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং এই নির্বাচন কতটুকু নিরপেক্ষ, শান্তিপ্রিয় এবং সকলের জন্য উৎসব মুখর একটি পরিবেশ হবে, সে নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। প্রিয় দর্শক, তো বলছিলাম যে পরপর 3টি হিন্দু তরুণকে হত্যা বিষয়টি ভারতেও বিভিন্নভাবে আলোচিত। আগেই বলছি যে দীপু দাসের হত্যাকাণ্ডের পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছে, ব্যাপক প্রতিবাদ এসে, এমনকি জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, ইউরোপের অন্যান্য দেশ, সব জায়গায় এর প্রতিবাদ এসেছে। আমাদের দেশেও এর প্রতিবাদ হয়েছে বিভিন্ন মহল থেকে। এ পর্যন্ত শরীয়তপুরের খোকন হত্যাকাণ্ডের একজনকেও কিন্তু গ্রেপ্তার করা হয়নি। আজ তার গ্রামের বাড়িতে তার স্ত্রী কাঁদতে কাঁদতে সেই অভিযোগ করলেন যে এখন পর্যন্ত, যদিও 3 জনের নামে মামলা করা হয়েছে, তার বাবা বাদী হয়ে মামলা করেছেন, তবে বিষয়টা নাকি এরকমও, যতটুকু শুনেছি আমরা, সেটা হলো যে তাকে যখন পেটাতে ছিল, সে তাদেরকে চিনতে পেরেছে। চিনতে পারার কারণে হয়তো তাকে আরো বেশি করে পেটানো হয়েছে এবং গায়ে আগুন দেওয়া হয়েছে। সবশেষ যেটা জানা গেছে যে সে নিজেও তার মারা যাওয়ার আগে তার যখন কথা বলতেছিল, সে নিজেও কয়েকজনের নাম বলে গেছে যে ওরা ওরা ছিল, এবং সেই লোককেই অনুমানমূলক তো নয়, যেহেতু সে নিজেই তার বয়ানে বলে গেছে, তার বাবা বাদী হয়ে সেই 3 জনের নামে মামলা করেছে। যদিও তাদেরকে পুলিশ বলছে যে তাদেরকে এলাকায় তারা নেই, তাদেরকে পাওয়া যাচ্ছে না, তবে আমার বিশ্বাস তাদেরকে পাওয়া যাবে এবং তাদেরকে পুলিশ ধরতে পারবে। কিন্তু আমার সন্দেহ অন্য জায়গায়। সেই সেই জায়গাটা হলো যে, এই যে আগেই বলছি, শুরুতেই বলছিলাম যে ধরা হবে, তারপরে মামলা হবে, তারপরে হয়তো তাদের জেল হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, কিন্তু কোনো প্রক্রিয়াই তো শেষ পর্যন্ত দুষ্কৃতিকারীদের জন্য টেকে না।
এই জন্য এর আগের হত্যাকাণ্ডগুলি যখন ঘটেছিল, যে সে একই অবস্থা, ওরা সবাই আবার মুক্ত হয়ে যায়। তো এটার দুর্বলতা হয়তো আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হতে পারে, পলিটিক্যাল, রাজনৈতিক যে ইনফ্লুয়েন্স, সে কারণে হইতে পারে। দলের লোক, তাই বিভিন্ন মহল থেকে প্রেসার ক্রিয়েট করা হয় যাতে করে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। এ সমস্ত বাংলাদেশে চলে অহরহ। গতকালকের ঘটনায় দেখুন, হবিগঞ্জের কি ঘটনা, থানায় গিয়ে সে বলতেছে যে আমি আগুন দিয়েছি, অমুককে পুড়িয়েছি, পুলিশকে মারিয়েছি, থানা লুট করেছি। তাকে গ্রেপ্তার করা হলো, আজকে বা তাকে ছেড়ে দেওয়া হলো। মানে সে বাপকানা এরকম, সে বিশাল গরিবের কাজ করেছে। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল হবিগঞ্জে, যে কারণে তার সবকিছু মাপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা বললে 50টা খুন করলেও তার কোনো বিচার হবে না। এটাই তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা বলে যারা চিৎকার করে তাদের দাবি। কিন্তু যে পুলিশ সন্তোষকে আগুনে পোড়ানো হলো, মারা হলো, গাছে টানানো হলো, তার পরিবার কি বিচার চায় না? তার পরিবারের সেটা কি, অপরাধটা কি? বা যে সন্তোষকে মারা হলো, সেই সন্তোষের এই অপরাধ, কিন্তু সে তো সরকারের নির্দেশ, সে তো সরকারি চাকরিজীবী, পুলিশের লোক। উপর থেকে তাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়, তারা সেভাবেই তাদের কর্মকাণ্ড করে। তারা তো অন্যের আদেশ পালন করে। তার উপরে যে একজন পুলিশ অফিসারকে, তার উপরে যে তাকে, সেটা হোক ওসি, হোক এসপি, তাদের কথাই শুনে বলতে হয়, তাদের কথাই শুনতে হয়। একটি কথা এই প্রসঙ্গে মনে হলো, আপনাদের মনে আছে যে সিংহা হত্যাকাণ্ড, যে প্রদীপ, প্রদীপ পুলিশের যে ওসি ছিল, ওই চট্টগ্রামে কক্সবাজারে যে ঘটনাটা ঘটেছিল, সেখানেও কি সিংহাকে হত্যা করলো যারা নিচের লেভেলের পুলিশ অফিসার, কিন্তু তাদের চেয়ে অপরাধটা বেশি হলো কার? যে ওসি ছিলেন সেখানে, প্রদীপ। তার এই কারণেই যে প্রদীপ নাকি বলেছিল শুট করার জন্য। ঠিক আছে, সেটা অন্য ব্যাপার। সেটা সেটা কোর্ট জাজমেন্ট করবে, কোর্ট বুঝবে যে কেউ সেই প্রচলিত আইনে তার কি ধরনের বিচার হইতে হবে, বা কি ধরনের এভিডেন্স বা কি ধরনের বয়ান তারা বিভিন্ন জনের কাছ থেকে শুনেছে, সেটার উপর নির্ভর করতে পারে। তো এই যে হবিগঞ্জের ঘটনাটি, জাস্ট একটা উদাহরণস্বরূপ এই কথাটি বললাম, যে এখানে যে পরিবারটি, যে সন্তোষ, যে পুলিশ অফিসারকে মারা হলো, তার পরিবার কি চাইতে পারে না বিচার? বলতে পারে না আমরাও বিচার চাই? তো দেশে কি এতই নৈরাজ্য? এটা তো এমন হয়নি যে অন্য কোনো দেশ গত যে জুলাই আন্দোলন, যে কোনো অভ্যুত্থান হলো, ওটাকে যে ভাষাতেই বলুক, অনেক ধরনের ন্যারেটিভ সেখানে কাজ করে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। 71কে পিছনে ফেলে কেউ 24কে উপরে তুলতে চায়, কেউ 71কে স্বীকারই করতে চায় না, 24এই নাকি দেশ স্বাধীন হয়েছে, অনেক কথা আমরা শুনতে পারি। কিন্তু এই যে হত্যাকাণ্ডগুলি জুলাইয়ে হলো, পুলিশ অফিসারদেরকে মারা হলো শত শত, তাদেরও তো বিচার, তাদের পরিবার তো অন্তত বিচার চায়। অন্তত দেশে তো এইটুকু মানুষ আশা করে, এইটুকু তো আইনের শাসন দেশে থাকা উচিত, যে সরকারি চাকরিজীবী হিসাবে পুলিশ অফিসার, পুলিশ, বিডিআর বা আর্মি, যে কোনো লোক মারা যাক, তার অন্তত হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত, শনাক্ত করা উচিত কে তাকে হত্যা করলো।
সেই বিষয়টি বুক ফুলিয়ে বলছে তা ওসি সাহেবের সামনে যে আমি করেছি, আমরা করেছি, আমার লোক করেছে। তাকে গ্রেপ্তারও করা হলো, তাকে ছেড়ে দেওয়া হলো। প্রিয় দর্শক, তো বলছিলাম যে এই ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে দীপু দাসের পরিবারের মাত্র 27 বছরের ছেলে, তার বোধহয় একটি কন্যা সন্তান রেখে গেছেন, তার স্ত্রী সহ। একটি অসহায় অনিশ্চিত ভবিষ্যৎ তাদের সামনে। একই ঘটনা অমৃত মন্ডল, অথবা আজকে যাকে শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হলো, সেই শরীয়তপুরের খুকন দাস, তার পরিবারের। এভাবে যদি পর্যায়ক্রমে চলতে থাকে, তাহলে প্রশ্ন উঠবে, যেহেতু তারা তিনজনেই হিন্দু, খুবই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে সংখ্যালঘু জনগণের মাঝে একটা আতঙ্ক। এবং ঘটনাগুলি নতুন নয়, এরকম ঘটনা পর্যায়ক্রমেই চলছে। শুধু যে মানুষের জীবনের উপর আঘাত হয় তা নয়, নারীদের উপর হয় দর্শনের মতো জঘন্য কাজ, ভাঙচুর করা হয় উপাসনালয়, সেটা হোক হিন্দুদের, হোক বৌদ্ধদের, হোক খ্রিস্টানদের। বাংলাদেশে এমন দৃষ্টান্ত বুড়ি বুড়ি। আজকের ভিডিওটি বড় করতে চাচ্ছি না, তবে এইটুক বলতে চাই, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে ধরনের অত্যাচার, নিপীড়ন, বৈষম্য চলছে, তার সুরাহা হওয়া উচিত। এটা জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে। এই সমস্ত বিষয়গুলি ধামাচাপা দিলে এর পুঞ্জীভূত ক্ষোভ একদিন বিস্ফোরণ ঘটতে পারে, এবং সেটা হইতে পারে পুরা বাঙালি জাতির জন্য আত্মঘাতী। প্রিয় দর্শক, তাই বলছিলাম যে যেহেতু হিন্দু হলেই সেটা সংখ্যালঘু ইস্যু হবে, আমি তা বলছি না। বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে, বিক্ষিপ্ত ঘটনাও বাংলাদেশে অনেক ঘটে, হিন্দুদের বেলায়ও ঘটে। এগুলি কখনোই আলোচনায় আসে না, প্রয়োজনও নেই। বাংলাদেশের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হিন্দু মুসলিম বৌদ্ধ যে কেউ মারা যেতে পারে, যে কেউ বিভিন্ন ডোমেস্টিক যে ভায়োলেন্স গুলি হয়, আভ্যন্তরীণ যে সমস্ত হয়, এগুলি তো শিকার হইতেই পারে। প্রতিদিনই মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, সেগুলি না। কিন্তু এই যে পরিকল্পিত হত্যাকাণ্ড, সংখ্যালঘু একজনকে নিরহ ভেবে ভয় ভীতি আতঙ্ক দেখিয়ে যে করা হয়, যেটা ধর্মীয় সংখ্যালঘু, তখন এই ইস্যুটা সামনে আসে। তখন এই ইস্যুটা একটি সম্প্রদায়কে ঘিরে যখন ওই ইস্যু তৈরি হয়, তখন এই ইস্যুটা পুরা সম্প্রদায়কে আতঙ্কিত করে। তা থেকে তার কনসিকুয়েন্সটা কি হইতে পারে? তা থেকে তারা ভয় ভীতি যেমন মনের মাঝে থাকবে, তেমনি আবার তারা মনে করবে যে এই দেশটি তাদের না, এই দেশে জীবনের নিরাপত্তা নেই, এই দেশে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে বসবাসের অযোগ্য, এই কারণেই, শুধু ধর্মীয় পরিচয়ের কারণে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি, সে নিয়ে পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো। আজ এখানেই, আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদ থাকুন। ধন্যবাদ।